আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। গত ক্লাসে তোমাদেরকে আমি অর্থের সময় মূল্যের কিছু সূত্র দেখিয়েছিলাম। তো সেই সূত্রের প্রত্যেকটা উদাহরণ আজকে আমি করাবো। বইয়ের মধ্যে যে উদাহরণগুলো আছে, দেখো 1 নম্বর উদাহরণে এখানে কি লেখা আছে, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। অর্থাৎ বর্তমান 100 টাকা তাহলে কি আমাদের বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। এখানে আমরা লিখব যে দেওয়া আছে পিভি এত, এরপর বলেছে শতকরা 10% হারে, অর্থাৎ শতকরা 10%। এই যে 10%টাকে আমরা কিভাবে লিখবো, 0.10। আচ্ছা, আমরা জানি একদম সহজ উপায়ে যদি মনে রাখি, আমরা এমনিতে 1কে কিভাবে লিখি, এভাবে লিখি না, 2কে এভাবে লিখি না, আর যখন আমরা 10, 11, 12 লিখি, তো যখন আমরা দশমিক পার্সেন্টেজটাকে এভাবে লিখবো, দশমিক দশমিক দিয়ে লিখবো, তখন যদি 1% থাকে তখন আমরা এই যে এই জিনিসটা মাথায় রাখবো, তখন আমরা এইভাবেই লিখবো যে 0.01। যদি 2% থাকে বা 5% থাকে তখন আমরা এভাবে লিখবো যে 0.05 এভাবে লিখবো। আর যখন 10%, 20% এমন থাকে তখন আমরা পার্সেন্টেজের পরে ওইভাবেই লিখবো। এটা কিন্তু অনেকে ভুল করো, তো এটা মনে রাখবে যে কিভাবে লিখতে হবে, আবার ক্যালকুলেটরে তো বের করাই যায়। তারপর এখানে বলেছে 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করতে হবে কত বছর পরের, 5 বছর পরে। তো দেখো এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আসবে, তাই তো? আমরা জানি এফবি অর্থাৎ ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সমান সমান কি, পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে আমাদের কি করতে হবে, সব যদি আমরা বের করতে পারি যে কোন কোন মান দেওয়া আছে, বের করতে পারলে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। জাস্ট কি করতে হবে, আমাদের মান বসানো লাগবে। এখানে দেখো 100 পিভি এর মান, পিভি 100 প্রেজেন্ট ভ্যালু। এখানে ইন্টারেস্ট দেওয়া আছে, বার্ষিক ইন্টারেস্ট এখানে 10% বসালাম, আর এখানে এন এর মান বসালাম, এই তো হয়ে গেল। এরপর দেখো সুদের হার যদি 10% হয় 5 বছর পরের 100 টাকা, 5 বছর পরের 100 টাকা মানে কি, ভবিষ্যৎ মূল্য, তাই তো? এর মানে এটা ভবিষ্যৎ মূল্য যেটা দেওয়া আছে। 100 টাকার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্যটা অর্থাৎ পিভি কত, তাই তো? তাহলে সুদের হার যদি 10% হয় এর মানে আই এর মান কত, 10%। এফবি দেওয়া আছে, এখানে 5 বছর, এন দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, পিভি। এর মানে পিভি এখানে আমাদের এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। জাস্ট কি করলাম, আমরা মান বসিয়ে দিলাম, মান বসালেই কিন্তু হয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, 3 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণে বলেছে যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে, এটা কি চক্রবৃদ্ধির সূত্র হবে। আমি কি বলেছিলাম যে চক্রবৃদ্ধির সূত্র মনে রাখা কি একদম নর্মাল যে সরল সুদের সূত্র আছে ওই রকমই। যেমন পিভি এর সূত্র কিভাবে মনে রাখবা, এফবি 1 প্লাস আই পাওয়ার এন, তাই তো? জাস্ট ওখানে চক্রবৃদ্ধির মানটা আসবে, এজন্য আমরা কি করব, আই কে এম দ্বারা ভাগ করব আর এন কে গুণ করব, তাই তো? জাস্ট এইটুকুই। আর আমাদের যদি ফিউচার ভ্যালু সূত্র হয়, ফিউচার ভ্যালু সূত্র যদি হয় এরকম, তো তাহলে আমরা কি করব, জাস্ট এম দ্বারা ভাগ করব আর বছরকে এম দ্বারা গুণ করব, চক্রবৃদ্ধির যে মানটা থাকবে সেটা দ্বারা। এখানে বলেছে যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে, 10% চক্রবৃদ্ধি, এখানে কি 10% আমাদের আই, আই এর মান আমরা এখানে পেলাম। এরপর কি বললো, এরপর কি বলেছে, 100 টাকা ব্যাংকে রাখো। ঠিক আছে, 100 টাকা আমি ব্যাংকে রাখলাম, এখন রাখবো 100 টাকা, এর মানে কি, এটা আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া আছে 100 টাকা। এখানে কিন্তু বলে দেয়নি বর্তমানে রাখবা, যেহেতু আমি ব্যাংকে রাখবো, এখন রাখবো ব্যাংকে, তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। তুমি জানো 12 বার চক্রবৃদ্ধি হবে, তাহলে এখানে চক্রবৃদ্ধির মান দেওয়া আছে কত, অর্থাৎ এম, চক্রবৃদ্ধি কত, 12 বার, তাই তো? 1 বছর পর কত টাকা পাবে, 1 বছর পর, অর্থাৎ এন হচ্ছে 1 বছর, 1 বছর পরে কত টাকা পাবে, অর্থাৎ ফিউচার ভ্যালু কত, তাই তো? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের দেওয়া আছে।
দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে পেয়ে গেলাম। আমরা জাস্ট কি করব, এখন সূত্রে মান বসিয়ে দিব। আমরা জানি তাহলে আমরা কি করব, এখানে জাস্ট মানটা বসিয়ে দিব, তাই তো? আমি আর ক্যালকুলেশন করলাম না, ঠিক আছে? টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির ফিউচার ভ্যালু গেল। এখন আমাদের এর পরের অঙ্কে দেখো, শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধি 50,000 টাকা এখন ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে? তাহলে কি সেম অঙ্ক আমরা জাস্ট কি করব, মান চেঞ্জ করে দিব। এখানে বলেছে কি শতকরা 13.5%, 13.5%, এটাকে আমরা কিভাবে লিখবো, 0.135। এরপর মাসিক চক্রবৃদ্ধি মানে কি প্রতি মাসে চক্রবৃদ্ধি হবে। তাহলে আমাদের কি হবে, এম এর মান 12 বার, তাই তো? এরপর 50,000 টাকা এখন রাখছি, এর মানে পিবি 50,000 টাকা 10 বছর পর, এর মানে এন এর মান হচ্ছে 10 বছর। তাহলে আমাদের ফিউচার ভ্যালুটা কত, তাহলে আমাদের ফিউচার ভ্যালু, এটাও ফিউচার ভ্যালুর অঙ্ক। জাস্ট আমরা এখানে এম এর মানটা আসবে, তাই তো? মান বসিয়ে দিব। এই তো, এরপর জাস্ট অ্যান্সারটা লিখে দিতে হবে ক্যালকুলেশন করে। আচ্ছা, 5 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলেছে 5 বছর পর, অর্থাৎ 5 বছর, এন হচ্ছে 5 বছর, 50,000 টাকা আমি পেতে চাই। 5 বছর পর 50,000 টাকা যেটা পেতে চাই, এটা কি আমাদের ফিউচার ভ্যালু। তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চাও, বর্তমানে যেই কিছু টাকাটা আমরা জমিয়ে রাখতে চাই সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। এখন ক ব্যাংক বলছে আমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদান করবে। এর মানে ফিউচার ভ্যালু আমাদের বলা আছে 5 বছর পর আমরা 50,000 টাকা পেতে চাই, অর্থাৎ এটা ফিউচার ভ্যালু। আর এখানে 10% হার, সুদের হার, আর 5 বছর পর পেতে চাই। আর তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত, তাই তো? প্রেজেন্ট ভ্যালু কত। আবার খ ব্যাংক বলছে কি 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে, অর্থাৎ এখানেও আমাদের 50,000 টাকা পেতে চাই, আর আমাদের এখানে সুদ দিবে কত, 9.5%। এখানে আবার বলেছে কি মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ কি বছরে প্রত্যেক মাসে 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 চক্রবৃদ্ধি হবে, অর্থাৎ 12 মাসে 12 বার। এর মানে আমাদের এম কত, 12। মাসিক চক্রবৃদ্ধি মানে কি প্রত্যেক মাসে মাসে, তাহলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়, 12 বার। আর এন হচ্ছে 5 বছর। তাহলে আমাদের সব মানগুলো তো আমরা পেয়ে গেলাম। এর মানে আমাদের এখানে পিভি বের করতে হবে। পিভি এফবি এর মান বসালাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এখন এখানে বলছে এই অবস্থায় কোন ব্যাংকে তুমি টাকা জমা রাখবে। এই অবস্থায় আমরা কি করব, এখানে যে দুইটা অপশন দেওয়া থাকবে, যখন এরকম অঙ্ক থাকবে দুইটা অপশন দেওয়া থাকবে, আমরা দুইটা অপশনেই আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। বের করার পর এই যে দেখো এখানে আমি বের করলাম প্রেজেন্ট ভ্যালু একটা বের করলাম, এবং 9.5% হারে ধরে এখানে আমি আরেকটা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। এখন দেখো কোন প্রেজেন্ট ভ্যালুটা আমার কম, 31,046 টাকা, আর এখানে 31,152 টাকা। আমার লাগবে 50,000 টাকা, কিন্তু এখন দেখো এটার প্রেজেন্ট ভ্যালু, এই ক্ষেত্রে আমার 31,46 টাকা রাখলে আমি 50,000 টাকা পাবো, আর এখানে 31,152 টাকা রাখলে আমি 50,000 টাকা পাবো। তাহলে আমার কম রাখতে হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু কম কোনটা, এটা, অর্থাৎ এটা আমি কম টাকা রেখেও 50,000 টাকা পাচ্ছি। তাহলে আমরা কোনটা গ্রহণ করব, তাহলে আমরা এই অপশন এ গ্রহণ করব, তাই তো? আচ্ছা, এরপর প্রকৃত সুদের হারের অঙ্কটা আমরা একটু দেখি। এখানে বলেছে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় 52। বার্ষিক সুদের হার 52%, অর্থাৎ 0.52, তাই তো? আর এখানে চক্রবৃদ্ধি বলেছে কত, 52 বার। তাহলে আমাদের সুদের হার কত হবে, পি এ আর সুদের হার কত হবে, একটু নিচে লিখি, 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1
যেহেতু আমাদের এখানে হার বলেছে, এটা কি হবে? 100 গুণ হবে। এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব। দশমিকের আগে শূন্য দেই বা না দেই একই কথা। -1 গুণ 100, তাই তো? এরপর জাস্ট ক্যালকুলেশন করে এটা মাইনাস করার পর একেবারে যেই অ্যান্সারটা হয় সেটা আমি বসিয়ে দিচ্ছি। এরপর এটার সাথে কি করতে হবে? 100 গুণ করতে হবে। তাহলে 67.7, আচ্ছা এখানে 7-6 ছিল, তাহলে 67 দশমিক, এখানে যে 7-6-8 লেখা, এই যে দেখো 67 দশমিক, এখানে 7-6-8 লেখা, এটাকে আমরা কি লিখতে পারি? এখানে যেহেতু 5-এর উপরে আছে, এটাকে আমরা 67 দশমিক, এখানে 1 ঘর বাড়িয়ে দিয়ে 7% লিখতে পারি, 67.77। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার। ওকে।